অনির্দিষ্টকালের জন্য শাটডাউন তিতুমির কলেজ। সড়কে শিক্ষার্থীদের অবস্থান, চরম ভোগান্তিতে পথচারীরা। আন্দোলন দমানোর জন্য গুলির ব্যবহার আজীবন বন্ধের দাবি রিজভির। অনলাইনে হরতাল করছে জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন সানাউল্লাহ। ছবি ছাড়া ভোটার নিবন্ধন সম্ভব না। এবং বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে তুরাগ তীরে চলছে ঈমান আকিদার বয়ান। ঢাকার একাংশ সহ ২২ জেলার অংশগ্রহণ। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতে ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে অনশন এবং বারাসাত ব্যারিকেড ও নর্থ সিটি কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এছাড়া আজ থেকে অনির্দিষ্টকালের জন্য তিতুমির কলেজ শাটডাউন ঘোষণা করা হয়েছে। রোববার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে তিতুমির ঐক্যের উপদেষ্টা মাহমুদুল হাসান মুক্তার বলেন, সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত বারাসাত ব্যারিকেড ও নর্থ সিটি অব্যাহত থাকবে। দাবি আদায়ের আগ পর্যন্ত তিতুমিরে কেউ ঢুকতে পারবে না। অন্যদিকে সড়ক অবরোধের কারণে এই পথে চলাচল করতে পারছে না কোনো যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। রাজনৈতিক কর্মসূচি অথবা আন্দোলন দমানোর জন্য গুলির ব্যবহার আজীবনের জন্য বন্ধের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মুন্সিগঞ্জ জেলা বিএনপির নেতাদের সঙ্গে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এই দাবি জানান তিনি বলেন, গণতন্ত্রের সমালোচনার মধ্যে সংস্কার করতে হবে। সোহাগ মিয়ার ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে জেলা কমিটি গঠন করছে বিএনপি। নবগঠিত মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদেরকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী। বিএনপির এই নেতা বলেন, জনগণের বঞ্চনার দুঃস্বপ্ন দূর করতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। কই উনার রক্ষাকারী বাহিনী? কোথায় তার যুবলীগ, ছাত্রলীগ? কোথায় তার র্যাব, পুলিশ, যাদের দিয়ে নির্বিচারে গণতান্ত্রিক শক্তির রক্ত ঝরিয়েছেন, লাশ করেছেন মাসুম বাচ্চাদেরকে? বন্ধুরা আমার, ওই পরিবেশ থেকে এমন একটি পরিবেশ উত্তরণ ঘটাতে হবে, এমন সংস্কার করতে হবে যাতে কোনো সরকারি যেন রক্তচক্ষু দেখিয়ে জনগণকে দমন করতে না পারে। শেখ হাসিনা তার বর্বর শাসন ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে এমন মন্তব্য করে রিজভী বলেন, জনগণের সাড়া না পেয়ে অনলাইনে হরতাল অবরোধের ঘোষণা দিচ্ছে আওয়ামী লীগ। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের সরকারকে আপনার নির্বাচনী রোডম্যাপ এবং নির্বাচনের ডেডলাইন এটা দিতে হবে, যে জনগণ মনে করবে যে আমরা ১৬ বছর যেটা বঞ্চিত হয়েছি, ১৭ বছর যেটা বঞ্চিত হয়েছি, সেই বঞ্চনার দুঃস্বপ্ন যেন তাদের দূর হয়। মুন্সিগঞ্জ জেলার নবগঠিত কমিটির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা ও সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ নেতাকর্মীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। আগামী নির্বাচনে ইনশাল্লাহ মুন্সিগঞ্জে আমরা কোনো সিট দিব না কাউকে, ধানের শীষের বাইরে কোনো সিট যাবে না ইনশাল্লাহ, আমরা অবশ্যই দিব ইনশাল্লাহ। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নির্বাচন কমিশনার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী আগামী ডিসেম্বর মাস বা ২০২৬ সালের জুন মাস টার্গেট করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। স্থানীয় নির্বাচনের ব্যাপারে সরকার তারিখ নির্ধারণ করলে কমিশন নির্বাচনের আয়োজন করবে। আজ রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০২৫ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, পর্দার বিষয় নিয়েও অনেক নারী ছবি তুলে ভোটার তালিকা অন্তর্ভুক্ত হতে চায় না। আইনি বাধ্যবাধকতায় ছবি ছাড়া ভোটার নিবন্ধন করার কোনো সুযোগ নেই।
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের শেষ দিন আজ। তবে বান্দরবনের নাইখংছড়িতে নির্ধারিত সময়ের মধ্যেই কার্যক্রম শেষ করা নিয়ে দেখা দিয়েছে সংশয়। বায়োমেট্রিক এবং ছবি তোলা নিয়ে তৈরি হয়েছে ভোগান্তি। মেয়াদোত্তীর্ণ পরিষদ, নতুন প্রশাসক নিয়োগ এবং অনলাইন জটিলতায় যথাসময়ে তথ্য হালনাগাদ নিয়ে শঙ্কায় স্থানীয়রা। প্রতিনিধি নুরুল কবিরের প্রতিবেদন জানাচ্ছেন সঞ্জিতা হক। ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ইউনিয়ন পরিষদগুলোতে নারী পুরুষের দীর্ঘ অপেক্ষা। কেউ জানালা, আবার কেউ দরজার পাশে অপেক্ষা করছেন সেবা প্রাপ্তির জন্য। চলমান হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্তি হতে প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর নিতে ইউনিয়ন, উপজেলা এবং হেডম্যান কার্যালয়ে মানুষের এমন উপস্থিতি দেখা গেছে। সব মিলিয়ে নতুন প্রশাসক আর ইন্টারনেট সমস্যা লেগে থাকায় এবারের হালনাগাদ কার্যক্রম যথাসময়ে শেষ করা কঠিন হবে। তাই সময়সীমা আরও বাড়ানোর দাবি স্থানীয়দের। এই কাগজপত্র রেডি করার জন্য যদি 3 তারিখ পর্যন্ত হয় তাহলে মানুষ ভোটার হতে পারবে না। শেষ ডেটটা পিস করছেন, ওটা একটু আমাদেরকে আর একটু পিছিয়ে নেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। নাইখংছড়ি সদর, ঘুমধুম ও সোনাইছড়ি ইউনিয়নে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় প্রশাসক নিয়োগ দেওয়া হয় 21 জানুয়ারি। এর মধ্যে সোনাইছড়িতে এখনও পরিষদের কার্যক্রম চলছে না, বাকিগুলোতে দিনরাত চলছে কার্যক্রম। এখানে যে সময় বেঁধে দেওয়া হয়েছে নির্বাচনের জন্য, ভোটার হওয়ার জন্য, সেই সংক্ষিপ্ত সময়ে মানুষ যথাসময়ে ভোটার হতে পারবে না। ভোটার হালনাগাদ শুরু হওয়ার পর থেকেই ভোর 4টা থেকেই রাত 11টা পর্যন্ত উনি জনগণকে সেবা দিয়ে আসছে। পরিপত্র অনুযায়ী হালনাগাদ কার্যক্রম চলছে জানিয়ে নির্বাচন কমিশনের এই কর্মকর্তা বলেন, স্থানীয় জনগণ আবেদন করলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনা করতে পারেন। এখানে যেহেতু একটা সংকট তৈরি হয়েছে, একটা ইউনিয়ন পরিষদে কোনো চেয়ারম্যান বা প্রশাসক নেই বা ডকুমেন্ট পাচ্ছেন না, এই ক্ষেত্রে আমরা ইতোমধ্যে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বা আমার এখতিয়ারও নাই। সেক্ষেত্রে যদি স্থানীয় জনগণ যদি আবেদন করেন, সেই প্রেক্ষিতে আমি চাইলে এই আবেদনটা ফরওয়ার্ড করতে পারি, আমার সিনিয়র অথরিটিকে জানাতে পারি। সিনিয়র অথরিটি যদি মনে করে যুক্তিযুক্ত মনে করে তাহলে হয়তো টাইম ফ্রেমটা বাড়াইতে পারে। প্রসঙ্গত, নাইখংছড়ি উপজেলার 5 ইউনিয়নে চলমান হালনাগাদ কার্যক্রমে প্রতিটি ওয়ার্ডে 1 জন করে মোট 45 জন তথ্য সংগ্রহকারী এবং প্রতিটি ইউনিয়নে 2 জন করে মোট 10 জন সুপারভাইজার তথ্য সংগ্রহের কার্যক্রম চালাচ্ছেন। সঞ্জিতা হক, এশিয়ান টেলিভিশন। দেশে অবস্থানরত অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে টাস্ক ফোর্স গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে গৃহীত সার্বিক কার্যক্রমের সমন্বয় সাধন এবং পরামর্শ প্রদান করবে নবগঠিত এই টাস্ক ফোর্স। এ সংক্রান্ত বিষয়াদির উপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান এবং প্রয়োজন বোধে সুপারিশ প্রণয়ন করতে পারবে কমিটি। সে সঙ্গে প্রয়োজনে যে কোনো কর্মকর্তা বা ব্যক্তিকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধও জানাতে পারবে এই কমিটি। রাজধানীর বাড্ডায় অটোরিকশা চালক হাফিজুল শিকদার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান সহ 6 জনকে রিমান্ড দিয়েছে আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম. ফারহান ইশতিয়াক শুনানি শেষে এই আদেশ দেন। বাকি আসামিরা হলেন সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণি এবং শ্রমিক লীগ নেতা গোলাম সারোয়ার পিন্টু। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানির শেষে বিচারক 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। তাবলিগ জামায়াত বাংলাদেশের শুরাই নেজাম দলের নেতৃত্বে বাদ ফজরের পর আমবায়নের মাধ্যমে শুরু হয় দ্বিতীয় ধাপের ইজতেমা। গতকাল রাত থেকেই দ্বিতীয় ধাপের ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিরা আসতে শুরু করেছেন। এর আগে আখেরি মোনাজাত শেষে প্রথম ধাপের ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিরা মাঠ ত্যাগ করেন। এ ধাপে ইজতেমায় অংশগ্রহণ করেছে দেশের 22টি জেলার মুসল্লিরা। এছাড়াও বিদেশি মেহমানদের জন্য পৃথক তাঁবু প্রস্তুত করা হয়েছে। নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে পুরো ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা বলে জানিয়েছেন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান। বিদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী সরস্বতী জ্ঞান এবং বিদ্যার দেবী। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যার দেবীর বন্দনা করা হয়। রোববার সকাল 9টা 44 শুল্কপক্ষের পঞ্চমী তিথি শুরু হয়েছে। আজ সকাল 10টা 27 শেষ হয়।
ঢাকার বিভিন্ন মন্দির এবং শিক্ষা প্রতিষ্ঠানে পূজার আয়োজন হলেও সরস্বতী পূজার প্রধান কেন্দ্র হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ। বিস্তীর্ণ এই মাঠ জুড়ে পূজার চমৎকার উৎসবে পরিণত হয়েছে আজ। এবছর জগন্নাথ হলের কেন্দ্রীয় উপাসনালয় সহ হলের মাঠে প্রায় ৭০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও নানা আয়োজনে দেশে পালিত হচ্ছে সরস্বতী উৎসব। সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত হচ্ছে ডিএনএ ল্যাব। ঢাকার বাইরে এই প্রথম বিভাগীয় শহরে ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়ায় খুশি স্থানীয়রা। শীঘ্রই ল্যাব স্থাপনের কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সিলেট থেকে আজিজুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন সানজিদা হক। দেশে সংঘটিত বিভিন্ন অপরাধের প্রকৃত রহস্য উদ্ঘাটনে ডিএনএ পরীক্ষার বিকল্প নেই। অপরাধী শনাক্তকরণ, পিতৃত্ব মাতৃত্ব নির্ধারণ, অজ্ঞাত মরদেহের পরিচয় নিশ্চিতে প্রয়োজন হয় ডিএনএ পরীক্ষার। রাজধানীর বাইরে সিলেটেই প্রথম এ ধরনের ল্যাব স্থাপন করা হলো। যখনই কোনো মৃত ব্যক্তি কেউ মারা যান, তখন যখন এটা নিয়ে মামলা হয়, তখন যখন পারিপার্শ্বিক কোনো ধরনের আমরা কোনো পাই না, সাক্ষী পাই না, তখন কিন্তু ফাইনালি আমাদেরকে ডিএনএ রিপোর্টের উপর নির্ভর করতে। এবং পুরো বাংলাদেশ থেকে যখন এই বিষয়গুলা ঢাকায় যায়, তখন 2 থেকে 3 বছরও একটা রিপোর্ট পেতে লেগে। ডিএনএ ল্যাব স্থাপন করায় অপরাধ তদন্তের গতি বাড়াবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এখানে একটা ডিএনএ প্রোফাইল, ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরি ছিল, যেখানে শুধু স্যাম্পল কালেক্ট করা হয় এবং সেন্ড করা হয় ঢাকায়। বর্তমানে যেটা হলো প্রোফাইলিং ল্যাব যদি হয়ে যায়, তাহলে সিলেটের যত ধরনের অপরাধ ডিএনএ রিলেটেড সেই জিনিসগুলা খুবই সহজে নির্ণয় করা যাবে। প্রাথমিকভাবে ল্যাবের স্থান নির্ধারণ এবং মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেছে। বাংলাদেশে একটাই ল্যাব আছে ঢাকাতে, তার মানে সারা বাংলাদেশের আমরা স্যাম্পলগুলো ঢাকাতে পাঠাই, দীর্ঘসূত্রিত হয়। সিলেটবাসীর জন্য ভালো খবর যে আমরা এখানে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমরা একটা ল্যাব নিতে পারবো কিনা, এখানে জায়গা সংকুলনের ব্যাপার আছে। তা আমরা জায়গা সংকুলন একটা ব্যবস্থা করেছি এবং সেই অনুযায়ী আমরা এখানে সমাজ কল্যাণের মাননীয় উপদেষ্টা ম্যাডাম আসছিলেন, উনি নিজেও সরজমিনে দেখে গেছেন। এছাড়া ওনার প্রতিনিধি 2টা ফেজে আসছে। এখন অপেক্ষা ল্যাবের কার্যক্রম শুরু হওয়ার, যা সিলেট সহ দেশের উত্তর পূর্বাঞ্চলের মানুষের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। সানজিদা হক, এশিয়ান টেলিভিশন। দেশের বিদ্যমান টিকা কার্যক্রমের সাফল্য, চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে গবেষণার ফলাফল তুলে ধরেছে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গবেষণা প্রকল্পের অ্যাডভাইজার অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম গর্ভকালীন মাতৃ এবং শিশু মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় সাফল্য অর্জনের পাশাপাশি বিদ্যমান চ্যালেঞ্জসমূহকে তুলে ধরেন। অপর্যাপ্ত অর্থ ব্যবস্থা, প্রশিক্ষণের প্রভাব এবং পরিবহন সমস্যা টিকাদান কর্মসূচির প্রধান অন্তরায় বলে মনে করেন গবেষকরা। অমর 21 বইমেলায় নবীন লেখক সিফাত নুসরাতের প্রথম কমার্শিয়াল থ্রিলার উপন্যাস রুহি প্রকাশিত হয়েছে। গতকাল বিকালে রাজধানীর বনানী মডেল টাউনে বইটির মোড়ক উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন চিত্রনায়ক জয় চৌধুরী সহ অনেকে। এ পর্যায়ে থাকছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। কম খরচে লাভ বেশি হওয়ায় ঢাকার ধামরাইয়ে দিন দিন বাড়ছে কুল চাষ। কৃষকরা চলছেন বাজারে ভালো দাম থাকায় সবজি কিংবা ধান আবাদ না করে ঝুঁকছেন কুল চাষে। তবে ভাগ্য ফিরেছে অনেকের। প্রতিনিধি মুস্তাফিজুর রহমান বকুলের তথ্য এবং ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা হক। স্বল্প সময়ে ও কম খরচে অধিক লাভজনক হওয়ায় ঢাকার ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বেড়েছে কুল চাষ। এতে ভাগ্য ফিরেছে স্থানীয় অনেকের।
এই যেমন কৃষক আবুল হোসেন অব্যবহৃত জমিতে কুল চাষ করে একদিকে যেমন নিজে আর্থিকভাবে সচ্ছল হচ্ছেন, তেমনি বাগানে কাজের সুযোগ হয়েছে অনেকের। বাগানটা হলো 60% জায়গা বাগান, মোটামুটি আমার 60,000 টাকার মতো খরচ হয়েছে। মোটামুটি এবার ফলন ভালো, ব্যাপারে আস্তে আস্তে এখন তো বেচা কিনা হয় নাই, ফলন খুব সুন্দর ফলন হচ্ছে। এই জায়গায় বড় বাগান করে আপনার এই জায়গাটা হলো খালি আসা, মানে বড় বাগান করে হ্যাঁ স্বাভাবিক হয়েছে, কিছু লাভ হয়েছে। প্রতিটা বাগানে মাল কিনা বিক্রি করি, আমাদেরও লাভ হয়। বড়ই বিক্রি করে লাভবান হয়েছে, এই জন্য আমিও কিছু দিয়ে আমি একটা জায়গা রয়েছে আমার, এই জায়গাটা দিয়ে আমি একটা বড়ই চাষ করি। এদিকে কুল চাষে কৃষকদের সহযোগিতা করার কথা জানালেন উপজেলার এই কৃষি কর্মকর্তা। কুলের ক্ষেত্রে হচ্ছে প্রথমেই যে বাগান করব সেই বাগানের একটা প্ল্যানিং করা এবং বেড সিস্টেম করে কুলটা করা এবং লাইন টু লাইন যে স্পেস আছে সেই স্পেসগুলো মেনে তারপরে যদি তারা বাগানটা করে আধুনিক পদ্ধতিতে, তাহলে বহুদিন যাবত তারা ভালো ফলন পাবে এবং এক্ষেত্রে বিষ প্রয়োগ করতে হবে না এবং নিরাপদভাবে তারা কুলটা চাষ করে বাজারে তারা নিতে পারবে। এবছর উপজেলার 12টি ইউনিয়নে প্রায় 60 হেক্টর জমিতে বিভিন্ন জাতের কুল চাষ করা হয়েছে। সানজিদা হক, এশিয়ান টেলিভিশন। এবারে খেলার খবর। পঞ্চম ও শেষ টি-20তে ইংল্যান্ডকে 150 রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছে ভারত। টসে হেরে ব্যাট করতে নেমে অভিষেক শর্মার ঝড়ো সেঞ্চুরিতে ভর করে 20 ওভারে 9 উইকেট হারিয়ে 247 রান সংগ্রহ করে ভারত। অভিষেক 17 বলে 50 পূর্ণ করেন আর 37 বলে করেন সেঞ্চুরি, যা টি-20 ক্রিকেট ইতিহাসের চতুর্থ দ্রুততম। শেষ পর্যন্ত অভিষেক মাত্র 54 বলে 7টি 4 ও 13 ছক্কায় 135 রান করে আউট হন। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড 10.3 ওভারে মাত্র 97 রানে অল আউট হয়ে যায়। ব্যাট হাতে 135 ও বল হাতে 3 রানে 2 উইকেট নিয়ে ম্যাচ সেরা হন অভিষেক শর্মা। এই জয়ে 5 ম্যাচ সিরিজ 4-1 ব্যবধানে জিতে নেয় ভারত। শেষ করব এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। অনির্দিষ্টকালের জন্য শাটডাউন তিতুমির কলেজ, সড়কে শিক্ষার্থীদের অবস্থান, চরম ভোগান্তিতে পথচারীরা। আন্দোলন দমানোর জন্য গুলির ব্যবহার আজীবন বন্ধের দাবি রিজভীর, অনলাইনে হরতাল করছে জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় নির্বাচন প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন সানাউল্লাহ। ছবি ছাড়া ভোটার নিবন্ধন সম্ভব না। এবং বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে তুরাগ তীরে চলছে ঈমান আকিদার বয়ান, ঢাকার একাংশ সহ 22 জেলার অংশগ্রহণ। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।